এখন আমরা আজকে যেটা পড়াবো চোখের উপযোজনটা পড়াবো বলছিলাম আমি। চোখের উপযোজন দেখো, চোখের লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে ঘটনাটা কি হয়েছে? উত্তল লেন্সের ক্ষেত্রে এক এক জায়গা, উত্তল লেন্সের জন্য আমি ৬টা জায়গা চিহ্নিত করছিলাম। ৬টা জায়গার লক্ষ্যবস্তু থাকলে বিম্ব ৬ জায়গায় গঠিত হবে। দেখো ৬টা জায়গার মধ্যে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব গঠিত হবে ৬টা জায়গায়। কিন্তু চোখের ক্ষেত্রে বস্তু যেখানে থাকুক না কেন বিম্ব গঠিত হবে একটা জায়গায়। দেখো সাধারণ উত্তল লেন্স আর চোখের উত্তল লেন্সের পার্থক্য হচ্ছে কি, উত্তল লেন্স আমরা তোমাকে ৬টা জিনিস দিচ্ছিলাম, ৬টা স্থান চিহ্নিত করছি, বিম্ব গঠিত হচ্ছে ৬টা স্থানে। কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ৬টা জায়গায় থাকবে কিন্তু বিম্ব গঠিত হবে একটা জায়গায়, রেটিনায়। রেটিনার আগে যদি বিম্ব গঠিত হয় বা রেটিনার বাইরে যদি বিম্ব গঠিত হয় তাহলে বস্তুকে স্পষ্ট দেখা যাবে না বা দেখাই যাবে না। লক্ষ্য বস্তুর বিম্ব, এই যে আমরা দেখি আমাদের বিম্ব, যে বস্তুটাকে আমরা দেখি না বা যে বস্তুটাকে আমরা ঝাপসা দেখি, সেই বস্তুটার বিম্ব না হয় গঠিত হয়েছে রেটিনার পিছনে, না হয় গঠিত হয়েছে রেটিনার সামনে, কিন্তু যেটা স্পষ্ট দেখি বিম্ব গঠিত হইব এইখানে। এবার আসো আমরা অসীমের বস্তু দেখি, অসীমের বস্তু দেখি, আবার না কি না কয়, আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। অর্থাৎ একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি 20 সেন্টিমিটারের কাছে পর্যন্ত বস্তু দেখতে পায়, তার কাছে আর দেখতে পারে না। 24ও দেখতে পারে না, 23ও দেখতে পারে না, 20ও দেখতে পায় না। এই ক্ষেত্রে এইটাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির নিকটতম বিন্দু, আর দূরত্ব রাখা বলা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এই ন্যূনতম দূরত্বের মধ্যে কোনো বস্তুকে দেখা যায় না, স্পষ্ট দেখা যায় না। তার বাহিরে কোনো বস্তুকে স্পষ্ট দেখা যায় একেবারে অসীম পর্যন্ত। অসীমটা ওইটার কোনো নির্দিষ্ট সীমা নাই, ওইটা হচ্ছে অসীম। তাহলে এই অসীম এবং 25 সেন্টিমিটারে যেখানে বস্তু থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, বিম্ব গঠিত হবে কোথায়? রেটিনায়। এটা কিভাবে সম্ভব? এবার এটা এইভাবে সম্ভব, চক্ষু লেন্স কি করে, সে নিজে থেকে ফোকাস দূরত্ব পরিবর্তন করে ফেলে। আমরা যখন উত্তল লেন্স যখন আমরা পড়ছিলাম, ওইখানে থেকে দেখছি যে আমরা বিম্ব গঠনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ওই প্রধান ফোকাস। প্রধান ফোকাস থেকে যে আলোক রশ্মিটা প্রতিসরিত হয় সেটাই কিন্তু প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটা নির্দেশ করে। তাহলে চোখের ক্ষেত্রে কি করে, যখন যে কোনো দূরত্বের বস্তু দেখি না কেন, চোখ তার ফোকাস দূরত্বটাকে পরিবর্তন করে ফেলে, এমন ভাবে পরিবর্তন করে যাতে বিম্ব কোথায় গঠিত হয়? রেটিনাতে গঠিত হয়। এই জন্য মনে করো আমি তোমাদের ক্লাসে পড়াইতেছি, বেঞ্চ আছে এক সারিতে হইছে 10টা বেঞ্চ আছে, সামনে বেঞ্চের তারারে দেখলে তারা তাদের বিম্ব আমাদের রেটিনায় গঠিত হইব। এবার এখন যখন আমি দ্বিতীয় বেঞ্চে দেখতে যাইব তখন কি হবে, আমার চোখের রেটি মানে পইয়াটা ফোকাস বিন্দুটা বা ফোকাস দূরত্বটা এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে যাতে দ্বিতীয় বেঞ্চের প্রতিবিম্বকে আমার চোখের রেটিনায় গঠিত হয়। একইভাবে একেবারে শেষ বেঞ্চের স্টুডেন্ট দেখতে গেলেও আমার চক্ষু লেন্স দ্রুত কি করে ফেলবে, ফোকাস দূরত্বটা পরিবর্তন করে ফেলবে যাতে দেখতে পাই। এই স্বয়ংক্রিয়ভাবে চক্ষু লেন্স ফোকাস দূরত্ব পরিবর্তন করে লক্ষ্যবস্তুর বিম্ব রেটিনাতে গঠিত করার প্রক্রিয়াটার নামই হচ্ছে চোখের উপযোজন। তাহলে এই চোখের উপযোজনটা পড়বা। এরপরে হচ্ছে দুটি চোখ থাকার সুবিধা, খাতাতে লেখো দুটি চোখ থাকার সুবিধা। দুটি চোখ থাকার সুবিধা লিখো। হ্যাঁ, দুটি চোখ থাকার সুবিধা, দুটি চোখ থাকার
অনেকগুলো সুবিধা আছে। দুটি চোখ থাকার কারণে আমরা কি করি ভাই দূরত্ব নির্ণয়, বস্তুর দূরত্বটা আমরা বুঝতে পারি কতটুকু দূরত্ব আছে। বস্তুর ডান অংশ এবং বাম অংশ আমরা কি করতে পারি বুঝতে পারি, মানে পার্থক্যটা বুঝতে পারি, দিক নির্ণয় করতে পারি। এইটা আরেকটা হয়েছে কি সবচেয়ে মজার বিষয় হয়েছে কি আমরা আমাদের ডান চোখ দিয়ে যে কোনো বস্তুর ডান দিকটা দেখে ভালোভাবে বাম চোখ দিয়ে আমরা কি করি বাম দিকটা দেখতে পারি। তো দেখো আমি যে কোনো একটা বস্তু দেখতেছি, মনে করো আমার সামনে একটা চেয়ার আছে, ডান চোখ দিয়ে আমি চেয়ারের ডান অংশ ভালো করে দেখবো, তাহলে আর বাম চোখ দিয়ে আমি চেয়ারের বাম অংশটা ভালো করে দেখবো। কিন্তু আমার চোখ হচ্ছে দুইটা, আমার রেটিনাও দুইটা, তাহলে চেয়ারের প্রতিবিম্ব চোখে গড়িত হইব দুইটা। আবার বলি দেখতেছি একটা চেয়ার, আমার চোখ হচ্ছে দুইটা, বিম্ব চোখের রেটিনা বিম্ব গড়িত হইব দুইটা। এবার কি করে এই তো এই চোখ মনে করে আমার দুই চোখে আমার এই হাতের একটা হাতের প্রতিবিম্ব গড়িত হয়েছে। এবার কি করবে ইয়াতে গিয়ে মস্তিষ্কে গিয়ে দুইটা প্রতিবিম্ব একটা হয়ে যায়, দুইটা প্রতিবিম্ব একটা হয়ে যায়। তখন এই একটা বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই। যখন এই হাতের দিকে তাকাইছিলাম, মানে ডান চোখ দিয়ে যখন আমি হাতের দিকে তাকাবো, তখন ডান চোখ দিয়ে আমি এই ডান অংশটাকে ভালো করে দেখবো। ও তোমাদের এখানে তো স্থান পরিবর্তন হয়ে গেছে। বাম চোখ দিয়ে যখন দেখবো আমি ওই অংশটাকে ভালো করে দেখবো। এইভাবে তাহলে কি এইভাবে দেখলাম ভালোভাবে। এই তাহলে আমার ডান অংশ দিয়ে এটাকে এই যে এক চোখ দিয়ে এটাকে ভালো দেখলাম, আর এক চোখ দিয়ে এটাকে ভালো করে দেখলাম, তাহলে আমার চোখে দুইটাই প্রতিবিম্ব করিতেছে। যখন মস্তিষ্কে যায় তখন কি ঘটে উপরিপাতন ঘটে। তো উপরিপাতন ঘটলে কি হইব একটার অর্ধেক অর্ধেক মিলিয়ে যেটা ডান চোখ দিয়ে যে অর্ধেক দেখছি আর যে অর্ধেক ঝাপসা দেখছি, বাম চোখ দিয়ে যে অংশটা দেখছি আর যে অংশ ঝাপসা দেখছি, দুইটা ঝাপসাটা কি করে একটা ঝাপসা আর একটা স্পষ্ট দিয়ে কি হয়েছে ঢাকা পড়ে যায়, তখন আমরা সম্পূর্ণ বস্তুটাকে স্পষ্ট দেখতে পাই। তাহলে সোজা কথা দুটি চোখ থাকার সুবিধা হচ্ছে কি আমরা বস্তুর দূরত্ব বুঝতে পারি, তার ডান পাশটাও আমরা বুঝতে পারি, আর আমরা বাম চোখ দিয়ে বাম অংশ, ডান চোখ দিয়ে ডান অংশ দেখি, কিন্তু রেটিনাতে বস্তু দুইটা বিম্ব গঠিত হয়, এই দুইটা বিম্ব মস্তিষ্কে গিয়ে একটা বিম্ব হয়, এই জন্য আমরা সম্পূর্ণ বস্তুটাকে স্পষ্ট দেখতে পাই। শেষ এরকম। এবার আসো চোখের ত্রুটি। চোখের অনেকগুলো সাইডটা ত্রুটি আছে। প্রধান দুইটা ত্রুটি হয়েছে কি রসদৃষ্টি বা রসদৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, আরেকটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা দীর্ঘ দৃষ্টিটাকে আরেকটা কি জানি একটা দৃষ্টি বলে। আচ্ছা যাক আমরা দীর্ঘ দৃষ্টি বলবো। তাহলে ত্রুটি দুটা, একটা হচ্ছে রস আর একটা হচ্ছে কি দীর্ঘ। মাত্রা একটু রস দৃষ্টি মানে কি কাছের বস্তু দেখা যায়, রস মানে কাছে, রস মানে কাছে, রস বস্তু কাছের বস্তু, রস দৃষ্টি কাছের বস্তু দেখতে পায়, দূরের বস্তু দেখতে পায় না, নাম যেটা বলে সেটাকে দেখা যায়। দীর্ঘ দৃষ্টি যখন বলবে দূরের বস্তু দেখতে পায়, কাছের বস্তু দেখতে পায়। তাহলে দৃষ্টির প্রধান দুটার ত্রুটি, একটা হচ্ছে রস দৃষ্টি আর একটা হচ্ছে কি দীর্ঘ দৃষ্টি। এটা ইংলিশ নাম আছে, নামটা একটু বলে দেব। এরপরে আসো আমরা রস দৃষ্টি নিয়ে বা ক্ষীণ দৃষ্টি নিয়ে আলোচনা করব। রস দৃষ্টি কাছের বস্তু দেখে দূরের বস্তু দেখে, কারণ হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, এটা কারণ বলতে হবে। দামগুলা বইয়ে আছে, গাইডে আছে, তোমরা সবচেয়ে ভালো গাইডে থেকে শিখবে। একটা স্যার তো বুঝাই দিতেছি, স্যারের বোঝানোর আলোকে গাইডের কোন প্রশ্নটা ভালো করে দেখছে, অনেকগুলা প্রশ্ন পাইবে। রসদৃষ্টি কারণ এক নাম্বার কারণ অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া, ফোকাস দূরত্ব কমে যায়, অভিসারী ক্ষমতা বেড়ে যায়। দেখো
অভিসারী মানে চক্ষুগোলকের ব্যাসার্ধ তিনটা কারণ। একটা হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া, 2 নাম্বার কারণ হচ্ছে ফোকাস দূরত্ব কমে যাওয়া, 3 নাম্বার হচ্ছে অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে এই ত্রুটি দেখা যায়। এরপরে এর ফলটা কি? এর ফল হচ্ছে কি, এর ফলে দূরের বস্তু অসীম থেকে বস্তুর আলোক রশ্মি যখন লেন্সে আপতিত হয় তার প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। অসীম থেকে আগত আলোক রশ্মির প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। আমি তোমাদেরকে আগে বলছি রেটিনার পিছনে বা সামনে বিম্ব গড়ে তুললে বস্তুকে দেখা যায় না। তাহলে বস্তুটাকে কখন দেখা যায়? তো যদি বিম্বটাই আইটা যদি এই রেটিনাতে হতো তাহলে স্পষ্ট দেখা যেত। আর অসীম এই ত্রুটির কারণে অসীম থেকে অসীম দূরত্বের বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গড়ে তুলে জন্য স্পষ্ট দেখা যায়। এবার মনে করো অসীম থেকে যদি আমরা বস্তুটাকে অসীম থেকে আমরা তোমাদেরকে যখন উত্তল লেন্স পড়াইছিলাম, অসীম থেকে আনতে আনতে যত কাছে আনছি বিম্ব তত পিছনে গেছে। অসীমের প্রতিবিম্ব ছিল এফ এ, এরপরে যখন যত কাছে এসি বিম্ব তত পিছনে গেছে। এই জন্য অসীমের বস্তুটাকে সামনে আনতে 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 মনে করো একটা সময় এফ বিন্দুতে আনবে, এফ বিন্দুতে আনবে তখন প্রতিবিম্বটা পিছনের সত্যে সত্যে আই বিন্দুতে যায় মিলে যায়। এই অসীম থেকে বস্তুটাকে আমরা যত সামনে আনবো বিম্ব তত পিছনে যায়। মনে করো আনতে আনতে এফ এ নিয়ে আসলে বিম্ব গঠিত হবে আই এ, তখন বস্তুটাকে স্পষ্ট দেখা যাবে। এখন এই বস্তুটাকে দূরে থেকে কাছে আনতে গেলে আমরা কি করি? চশমা ব্যবহার করি। এবার চশমা যে ব্যবহার করব, আমরা কোন চশমা ব্যবহার করব? উত্তল লেন্স না অবতল লেন্স, কোনটা ব্যবহার করব? তো এবার তোমাদেরকে চিন্তা করতে হইব যে দূরের বস্তুর বিম্বকে কাছে আনে, দূরের বস্তুকে কে কাছে বিম্ব গঠন করে? লেন্সের কাছে, অবাস্তব এবং সোজা। দেখো আমরা দেখছি যে কি অবতল লেন্স দূরের বস্তুর বিম্বটাকে কাছে নিয়ে আসে, দূরের বস্তুর বিম্ব কাছে অবাস্তব এবং সোজা গঠিত হয়। দেখো এখানে যদি চশমাতে যদি বাস্তব বিম্ব গঠিত হইতো তাহলে আমরা একটা বস্তুকে আমরা দুইটা দেখতাম। চশমার ক্ষেত্রে অবাস্তব বিম্ব গঠিত হওয়া লাগবে। আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্ব দেখছি, অবতল লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্ব দেখছি। উত্তল লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্বটা ছিল এরকম, এখানে এই অবাস্তব বিম্ব হইছে এটার ক্ষেত্রে এখানে। তারপরে অবতল লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্বটা ছিল এরকম। তাহলে আমাদের উত্তল লেন্সের অবাস্তব বিম্ব, অবতল লেন্সের অবাস্তব বিম্ব। এখন আমরা চশমা কেন ব্যবহার করব? বস্তুটাকে দেখার জন্য। এই ক্ষেত্রে বস্তুকে দেখতে গেলে দূরের বস্তুকে দেখতে গেলে কাছে নিতে হবে, তবে অবাস্তব বিম্ব গঠিত হইতে হবে। এবং দূরের বস্তুকে দেখো কে কাছে আনছে, সেই দেখো কাছের বস্তুকে দূরে বিম্ব গঠন করছে, আর সে দূরের বস্তুটাকে কি নিয়েছে? কাছে নিয়ে এসে অবাস্তব বিম্ব গঠন করছে। তাহলে আমরা এই ত্রুটি দূর করার জন্য কোনটা ব্যবহার করব লেন্স? কে বলতে পারবা? উত্তল না অবতল লেন্স? অবতল লেন্স। লেখো, আমি কারণটা সুন্দর করে বুঝাই বলি। হ্যাঁ, দীর্ঘদৃষ্টি দূর করার জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। লেখো,
দীর্ঘ দৃষ্টি না হ্রস্ব দৃষ্টি হ্রস্ব দৃষ্টির জন্য অবতল লেন্সে চশমা ব্যবহার করতে হয়। কারণ একমাত্র অবতল লেন্সই দূরের বস্তুর বিম্ব কাছে অবাস্তব সোজা গঠিত করে। দূরের বস্তু বিম্ব কাছে অবাস্তব এবং সোজা গঠন করে। আরেকটা কারণ হচ্ছে এটা কি অভিসারী ক্ষমতা কমে গেছিল না বাইরে গেছিল বলছিলাম চোখে। তার কি অভিসারী ক্ষমতা বেড়ে গেছে বলছি না কমে গেছে বলছি? স্যার কমে গেছে বলছিলেন। অভিসারী ক্ষমতা বেড়ে গেছে বলছিলাম, ফোকাস দূরত্ব কমে গেছে বলছি। খেয়াল রাখতে হবে অভিসারী ক্ষমতা কমে গেছে বলছি, আরে বেড়ে গেছে বলছিলাম, আর ফোকাস দূরত্ব কমে গেছে বলছিলাম। অভিসারী ক্ষমতা যদি বেড়ে যায় তার কি কমাইতে হইব না বাড়াইতে হইব? হ্যাঁ বলো, বলতে হইব তো কথা, স্পিকার অন রাখো। অভিসারী ক্ষমতা হ্যাঁ কমাইতে হইব না বাড়াইতে হইব? কমাতে হবে। কমাইতে হইব। কমাইতে গেলে কি উত্তল লেন্স ব্যবহার করতে হইব, কারণ এটা অভিসারী লেন্স, না অবতল লেন্স ব্যবহার করতে হইব? অবতল লেন্স। হ্যাঁ অবতল লেন্স। এটা ব্যবহার করলে অভিসারী ক্ষমতা আরো বাড়বে। আর যেহেতু অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, এই জন্য অভিসারী ক্ষমতা কমানোর জন্য কি করতে হইব? অবতল লেন্সের চশমা বা অপসারী লেন্সের চশমা ব্যবহার করতে হইব। হ্যাঁ লেখো, যেহেতু অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, সেহেতু অভিসারী ক্ষমতা কমানোর জন্য অপসারী লেন্সের চশমা বা অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। হ্যাঁ চিত্র দুটা খুব দ্রুত অঙ্কন করে নাও। হ্যাঁ তাড়াতাড়ি অঙ্কন করো। অঙ্কন শেষ হলে বলো স্যারকে।
এরপরে দেখো এবার সবসময় ব্যবহার করলে কি হবে, ওই চিত্রটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো দিলেও পারো, না দিলে পারো, এই দুটো দিলে সুন্দর হয়। কিন্তু পরের চিত্র দেখো কেমনে দিব, মানে যেটা সত্যিকারের চিত্র, মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে চোখ, চোখকে একটু সুন্দর করে কম্পাস কাটা দিয়ে আঁকবা। তো কম্পাস কাটা দিয়ে আঁকা, মনে করো বৃত্ত আঁকছো, তো আমারটা তো বৃত্ত হয় না, বৃত্ত আঁকছো, তো বৃত্ত আঁকা এবার কি করবে, এতটুকু মুছে ফেলবা। মুছে সামনের দিকটা একটু উত্তল বানাবে, কারণ তোমরা যারা চোখ পড়িয়ে আসছো সত্যিকারে, তারা কিন্তু জানো যে কি, যে ইয়াটা মানুষের চোখের ইয়াটা সামনের দিকে একটু উত্তল। এখন তোমাদের কাজ হচ্ছে কি, এইটা আঁকবা। হ্যাঁ, স্যার কিভাবে আঁকতেছে তোমরা আঁকো। ও হ্যাঁ, এমনি রাজাকারে কল দিছিলাম আমাকে, আমি কিছু এরকম এরকম গাড়ি তারা জিজ্ঞেস করে, এরপরে জিজ্ঞেস করছে, দেখো এখানে আমার মানুষের ছিল বেশি, আরবি নয়। না না, আমি তো মাথা বন্ধ কারণে গলাইতেছি। হ্যালো, দেখো পশ্চিম থেকে আলোক রশ্মি এইভাবে আসবে, এখানে আসবে, আর সামনে নিবা না কিন্তু, এই লেন্স পর্যন্ত একবারে সতর্ক, কিন্তু এটা আকর্ষণ। উত্তর লেন্স এমনি একবার বিশুদ্ধই যাবে। এরপরে কি করবা, এই দেখো এইটার মধ্যবিন্দু, এইটা হচ্ছে রেটিনা। এই রেটিনার একেবারে সোজা, মানে সোজাটা কেমনে নিবা, এই দুইটার মধ্যখান, মধ্য মাঝ বরাবর এখানে একটা বিন্দু দিবা, আর ওই এটা সোজা যায় ওই রেটিনাতে একটা বিন্দু দিবা। বিন্দু দেওয়া শেষ। কিভাবে বলতেছে আমি একবারে বলবো, এখানে বারবার বলতে পারবো না। এরপরে কাজ হইছে, স্কেল এইখানে রাখবা, আর এখানে রাখবা, রাইখা এই ডট ডট, এই এতটুকু ডট ডট, তারপরে এই রইব সোজাটা। কথা কি বুঝছো, কি বলছি স্যারে, এইখানে একটা বিন্দু, এই বিন্দু আর এইখানে এই বিন্দু স্কেল রেখে এখান থেকে এই পর্যন্ত ডট ডট, আর এই লেন্স পর্যন্ত এটা টান দি, দাগটা টান দিয়ে নিবা। আবার ঠিক একই ভাবে এই বিন্দুতে পয়েন্ট রেখে কি করবা, এই এতটুকু আসবা, তারপরে এইখানে দিবা। এরপরে বাকিটা এইভাবে যোগ করে ফেলবো, এইভাবে। তোমরা কি করবা, তোমরা ফাইলে কি, অনেকে কি করব, একেবারে টান দিয়ে ওইটাতে লাগিয়ে ফেলে, টান দিয়ে ওইটাতে লাগিয়ে ফেলে, অনেকে এই গোলটা করে। আর আমরা কি করি, আমরা প্রথম যখন খাতাটা কাটতে যাই, তখন আমাদের টার্গেট থাকে এই জায়গাটাতে নজর দেওয়া, কারণ এটা দেখো অভিসারী লেন্স আর অপসারী লেন্স। তো অপসারী লেন্সের মধ্যে কি আলো কি সোজা পথে চলে নাকি, না, অপসারী কি করবে, আলোকে বাঁকায় ফেলবে, এইভাবে বাঁকায় করে ফেলে। তো এই জন্য দেখো এটা সোজা আসছে, এই জন্য এটা বাঁকা করে ফেলছে। এই সব সময় মনে একটা সারে যেভাবে আঁকছে এটা মনে রাখবা, দুইটা সমান্তরাল রেখা আঁকবা, তাদের মাঝখানে একটা বিন্দু দিবা, ওই রেটিনা পড়া সোজা বিন্দু দিবা। এখন এই বিন্দু আর এই বিন্দুতে স্কেল রাখা এমনি ডট ডট টান দিয়ে এখান থেকে এটা টান দিবা ধরে, আবার এইখানে রেখে এই বিন্দু রেখে এটা ডট ডট, তারপরে জোড়া টান দিবে, এরপর ওদিকে যোগ করে ফেলবা, শেষ। এবার আঁকো এটা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু নোট খাতা বানাবে এগুলা।
আঁকা হলে বলবা। তারপরে হ্যাঁ, আঁকা হয়েছে তোমাদের? জি স্যার। এরপর দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি তার কাহিনী কি? দীর্ঘ দৃষ্টি হচ্ছে দূরের বস্তু দেখে কাছের বস্তু দেখে না, দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখে না। তার এক নম্বর কারণ ওইটা বিপরীত, ওইটা ভালো করে পড়লে এই ওইটার বিপরীত হচ্ছে এটা। কারণটা কি? ওইটাতে ছিল অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে, আর এটা বলতে হবে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেছে। ওইটাতে ফোকাস দূরত্ব কমে গেছে, আর এটাতে হচ্ছে ফোকাস দূরত্ব বেড়ে গেছে। ওইটাতে বলছিলাম অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, এটাতে অভিসারী ক্ষমতা কমে যাওয়ার কারণে ত্রুটি দেখা যায়। এবার এই ত্রুটিটার ফলটা কি? এই যে চিত্রটা আঁকে এই ত্রুটির ফল, এই ত্রুটির ফল হচ্ছে কাছের বস্তুর বিম্ব। কাছের বস্তুর বিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। এই কাছের বস্তুর বিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। এখন এই বস্তুটাকে আমরা দেখতে হলে কি করতে হইব? এই বস্তু এইখানকার যে বস্তু 25 সেন্টিমিটারের বস্তুটা যখন আমরা রাখি এই চোখে দেখে না, তার ইয়াটা কমে যায়, ন্যূনতম দূরত্বটা বেড়ে যায়। এই জন্য কাছাকাছি রাখলে বিম্বটা পিছনে করে দেখে না। এখন এটাকে দেখতে হলে কি করতে হবে আমাকে কে বলতে পারবা? যে এন্টারকে কি আরো কাছে নিব না এই দিকে সরাবো, বাম দিকে নিব না ডান দিকে নিব, বলো কে বলতে পারবা? মানে চোখের দিকে বস্তুটাকে পিছনে নিতে হবে। চোখের দিকে নিব না চোখের দিকে সরাবো? স্যার বাম দিকে। বাম দিকে। কাছের দিকে নিব না চোখের থেকে দূরে সরাবো? এনে রে দূরে সরাবো। দূরে নিব। দূরে। কারণ বিন্দু কাছে। হ্যাঁ, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরে নিলে বিম্ব কাছে আসে, কারণ আমরা বিম্বটা কাছে আনা দরকার। এই জন্য এন কে আনতে আনতে মনে করো আনতে আনতে আমরা নিয়ে আসলাম এই একটা জায়গাতে এইখানে, তখন আলো সেখানে এখানে আপতিত হলো। এই বিন্দুগুলি পেল কোথায়? এইখানে। তখন এই বস্তুটাকে স্পষ্ট দেখা যাবে। এবার তাহলে বস্তুকে কি দূরে নেওয়া লাগছে না কাছে নেওয়া লাগছে? দূরে নেওয়া লাগছে না কাছে নেওয়া লাগছে? দূরে। দূরে। দূরে নিতে গেলে কি আমরা উত্তল লেন্স ব্যবহার করব না উত্তল লেন্স ব্যবহার করব না অবতল লেন্স? উত্তল লেন্স। দেখতেছি একমাত্র উত্তল লেন্সে কাছের বস্তুর বিম্ব দূরে গঠিত হয়। এই কারণে এই একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে এখানে অভিসারী ক্ষমতাটা বেড়ে গেছে, কমে গেছে। এর ক্ষেত্রে অভিসারী ক্ষমতাটা কমে গেছে, এই জন্য অভিসারী ক্ষমতা বাড়াইতে হইব। আর অভিসারী ক্ষমতা বাড়াইতে গেলে এটা ব্যবহার করলে তো আরো কমে যাবে। অভিসারী ক্ষমতা বাড়াইতে গেলে অভিসারী লেন্সের চশমাই ব্যবহার করতে হবে। অভিসারী ক্ষমতা কমে গেছে তো বাড়াইতে হইব, বাড়াইতে গেলে অভিসারী ক্ষমতা লেন্সের চশমাই ব্যবহার করতে হবে। এই এবার দেখো এখানে চশমাটাও আঁকবা, এই তারপরে দেখো এইখানে এটা লক্ষ্য বস্তু। এবার এখানে দাগ দিলাম, এখান থেকে আলো এখানে পড়বে, এটা থেকে আলো এইখানে পড়বে।
এবার কি করি, এইখানকার বিন্দুটাকে দূরে আনা দরকার, এই দূরে একটা বিন্দু আঁকলাম। এটার ক্ষেত্রেও বিম্ব কেমনে আঁকবা, ওই এখানে আর এখানে স্কেল রাখা এই জায়গাটা হবে ডট ডট, এইখানে এখানে রাখা এই জায়গাটা হবে ডট ডট। তারপরে ডট ডট তো দিবা, তারপরে এটা সোজা ওইখানে চলে যাবে। স্যার সোজাটা দিতে ভুলে গেছি। দেখো কি আবার বলি, স্যার কি করবা, এইখানে আর এইখানে রাখিয়া এতটুকু ডট ডট, বাকিটা হবে সোজাটা। তো এখানকার ক্ষেত্রে এতটুকু ডট ডট, বাকিটা হবে সোজাটা। হ্যাঁ, এই এরপরে আমরা কি করব, এই জায়গা আর এবার ওইখানে মিলে দিব। তাহলে অঙ্কন করে নাও। তাহলে একটা ভালো করে করবা আর ওইটা হচ্ছে তার বিপরীত। হ্যাঁ, দ্রুত তিনটা চিত্র শর্টকাট ভাবে আঁকো। মামুদা, মামুদা, হ্যাঁ এরপরে লেখো সৃজনশীল তুলো এটা।
হ্যাঁ, এক নাম্বারটা দেখি কে পারবা? স্যার যে লেন্সের অভিসারী ক্ষমতা কমে যায় এগুলা না। এক নাম্বারটা মানে গুলোর মানে ত্রুটির নাম। এক নাম্বার ব্যক্তি মানে এক্স এর ব্যক্তির চোখের ত্রুটি কি হবে? দেখো সে 25 সেন্টিমিটার দেখতে পায়, দেখার কথা হচ্ছে 20 পর্যন্ত দেখতে পায়, দেখার কথা হচ্ছে 25 সেন্টিমিটার সবচেয়ে কাছে, তাহলে সে আরো কাছে দেখে, তাহলে এটা তার ত্রুটি না। দেখো দূরবিন্দু হইব অসীম, যাদের স্বাভাবিক চোখ, ত্রুটিহীন চোখের জন্য নিকট বিন্দু হইছে কত 25 সেন্টিমিটার বা তার থেকে কম। স্বাভাবিক চোখ বা ত্রুটিহীন চোখের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব হবে 25 সেন্টিমিটার বা তার থেকে কম, আর দূরবিন্দু হবে অসীম। এবার 25 সেন্টিমিটার থেকে যদি বেড়ে যায় তাহলে এটা ত্রুটি হবে, আর অসীমের থেকে যদি কমে যায় তাহলে এটা ত্রুটি হবে। তাহলে এবার দেখো নিকট বিন্দু 25 বাড়ে না, এটা কমছে, সমস্যা নাই। এটা হওয়ার কথা ছিল অসীম, কিন্তু এটা কি হয়ে গেছে 100 মিটারে চলে আসছে, এই জন্য এক্স এর ত্রুটি হবে দূরেরটা দেখে না, কাছেরটা দেখে। রহস্য দৃষ্টি, রহস্য দৃষ্টি, দূরেরটা দেখে না, এটা কাছেরটা দেখে। এবার এটা দেখো অসীম পর্যন্ত দেখে কিন্তু কাছের মানে 25 সেন্টিমিটার মানে 35 সেন্টিমিটার কম দেখে না। তো সবার জন্য না দেখার জন্য সীমানাটা ছিল 25, কিন্তু এটা হচ্ছে 35, এই জন্য সে কাছের বস্তু দেখে না, দূরের বস্তু দেখে। তাহলে ওয়াই এর ত্রুটি হচ্ছে কি দীর্ঘ দৃষ্টি, সে দূরেরটা দেখে। জেড এটা 25 থেকে বাইরে গেছে, এটা আবার অসীম থেকে কি হয়ে গেছে কমে গেছে, এটা বাইরে গেছে এটা কমে গেছে, তাহলে তার ত্রুটি দুটোটাই আছে, হ্রস্ব ও দীর্ঘ উভয় প্রকার ত্রুটি। দেখবা অনেকের চশমা মানে এটা খুব রেয়ার ঘটনা, খুব কম থাকে যে তাদের আছে না দুইটা ক্ষমতা, দুইটা চশমা, একটা চশমার মধ্যেই দুইটা লেন্স লাগানো থাকে। এরপরে আসো তাহলে লেখা শেষ নেই, বুঝে নিবা যে দূরেরটা অসীম, তার কম হয়ে গেলে ওইটা ত্রুটি হবে, কাছেরটা 25 সেন্টিমিটার তার বেশি হলে ত্রুটি হবে। 2 নাম্বার প্রশ্ন কি ছিল? 2 নাম্বার প্রশ্ন হইছে ক্ষমতা নির্ণয় করতে বলছে, সময়ের ক্ষমতা। হ্যাঁ, x এর ক্ষেত্রে ক্ষমতা নির্ণয় করতে হইব। ক্ষমতা নির্ণয় করতে গেলে তার সমস্যাটা কি দূরের বস্তু মানে 100 মিটারের বাইরের বস্তু। আমার জন্য অসীম হইছে আমি যা দেখি না দুনিয়াতে, তোমাদের জন্য অসীম হইছে তোমরা যা দেখো নাই, এটা হইছে তোমাদের জন্য অসীম। এইখানে জন্য তার জন্য অসীম হইছে 100 মিটারের বাইরে, 100 মিটারের বাইরের বস্তু দেখতে পায় না। এখন 100 মিটারের বাইরের বস্তু দেখার জন্য এই মাহি 100 মিটারের বাইরের বস্তু দেখতে হলে তাকে কি করতে হইব? চশমা ব্যবহার করতে হইব। তাহলে 100 মিটার বাইরের বস্তুর ক্ষেত্রে দূরত্ব হবে তার ক্ষেত্রে ইনফিনিটি। দেখো 100 মিটারের বাইরের বস্তু দেখার জন্য তাকে চশমা ব্যবহার করতে হবে। 100 মিটারের বাইরের বস্তুর দূরত্ব x এর জন্য হবে ইনফিনিটি। তারপরে ওই বস্তুর বিম্বটা গঠিত হলো কোথায়? 100 মিটারে। ওই বস্তু চশমাটা ব্যবহার করলে ওই অসীমের বস্তুর বিম্ব গঠিত হলো 100 মিটারে। এবার প্রশ্ন, বিম্বটা কি বাস্তব না অবাস্তব? কে বলতে পারবা? অবাস্তব। অবাস্তব। অবাস্তব দূরত্ব সব সময় ঋণাত্মক হয়।
তো তোমাকে বের করতে হবে ক্ষমতা পি ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন। ক্ষমতা বের করতে গেলে এফ এর মান লাগে, আমরা এফ এর মান বের করব। আমরা তো জানি 1/u প্লাস 1/b ইকুয়াল 1/f। 1/u, u এর মান ইনফিনিটিভ, b এর মান হচ্ছে -100 মিটার। এ 1/f 1/ইনফিনিটিভ মানে 0, আর এটা মাইনাসটার সামনে 100 মিটার 1/f, তাহলে f এর মান হইব -100 মিটার। তারপরে ক্ষমতা p সমান সমান হবে 1/f, f এর মান তো -100 মিটার, মান বসালে হবে -0.01 ডাইঅপ্টার। তুলে গেল আবার এটা। মায়ের কাছে খুশকুলে বাড়ি থেকে তুমি যে তোলা হলে কিন্তু সবাই বলা লাগবে। তাই খুশি তোলা হয়ে গেছে। এরপরে আসো জেড এর ক্ষেত্রে আর ওয়াই এর ক্ষেত্রে। ওয়াই এর ক্ষেত্রে ত্রুটি হয়েছে কি, সে 30 সেন্টিমিটারের কাছের বস্তু দেখতে পায় না। তাহলে আচ্ছা আমি 10 সেন্টিমিটারের দূরের বস্তু দেখতে, আমি 10 সেন্টিমিটারের দূরের বস্তু দেখতে চাই, তাহলে কি ডাক্তার আমারে চশমা দিবে? না স্যার। তোমরা বোঝো, আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার আমি তো আমার নাকের আগা দেখি না, আমার একটা চশমা দেন যাতে নাকের আগা দেখতে পাই। ডাক্তার কি আমাকে চশমা দিবে? না স্যার। তাহলে কখন দিবে? যদি বলি স্যার ডাক্তার আমি 24 সেন্টিমিটারের দূরের বস্তু দেখতে চাই, তাহলে চশমা দিবে? স্যার কত? 24 মানে 24 সেন্টিমিটার দূরের বস্তু দেখতে চাই, তাহলে কি আমারে দিবে? না স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ, তাহলে আবার যদি আমি ডাক্তারকে বলি 25 এটা দেখতে চাই, জি স্যার। হ্যাঁ তাহলে জি দিবে। স্যার। তাহলে দিবে। জি স্যার দিবে। হ্যাঁ, তাহলে 25 বললেও দিবে, কারণ 25 এটা যদি আমি না দেখি আমার চোখে সমস্যা আছে। 26 বললেও আমার সমস্যা আছে, 28 বললেও আমার সমস্যা আছে। এই জন্য ডাক্তার আমাকে আমি সর্বোচ্চ কত মানে সর্বনিম্ন 25 পর্যন্ত বললে আমাকে চশমা দিবে, তার কম বলে দিবে না। এই জন্য মনে করো 25 এর বস্তু দেখতে হবে আমাকে, তাইলে আমি ধরে নিই আমি u সমান 25। আমার যদি এই ত্রুটিটা হয়
তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে 35 সেন্টিমিটারে, কারণ আমার চোখের নিকট বিন্দু হয়ে গেছে 35। এখন 35 এর কাছে অথবা 35 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে কোনো বস্তু দেখতে হলে আমাকে চশমা ব্যবহার করতে হবে। আমি যদি চশমা ব্যবহার করি তার বিম্ব গঠিত হলো কোথায় 35 সেন্টিমিটারে। এবার বলো তো এই 35 এর কি মাইনাস হইব না প্লাস হইব? হ্যাঁ বলো 35 প্লাস না মাইনাস? বিম্ব বিম্ব মাইনাস হয়। বিম্ব কি হয়? এখানে চশমার বিম্বগুলো সবসময় অবাস্তব বিম্ব হবে, এই জন্য সবগুলা মাইনাস হবে। এবার এর আগের মতই তোমরা কি করবা, এখান থেকে কাজ করে 1/f এর মান বের করবা। f এর মান বের করলে তোমরা দেখো সেন্টিমিটারে আছে, f এর মান সেন্টিমিটার হবে, মিটারে নেওয়া লাগবে। এরপরে p এর মান বের করবা। পারবা না বের করতে? জি স্যার পারবো। এবার আসো z এর ক্ষেত্রে যেটা, z এর ক্ষেত্রে দুইটা ত্রুটি আছে z এর। প্রথমে সে দীর্ঘ দৃষ্টি ওটার জন্য আমরা প্রথম কি করতে হবে, ইউর মান 25 সেন্টিমিটার আর বি এর মান হবে -30 সেন্টিমিটার। এখান থেকে পি এর মান বের করব। একটা নিবে, আরেকটা হইছে কি, সে কি করে 160 সেন্টিমিটার দূরের বস্তু দেখে না, সে 60 সেন্টিমিটার দূরের বস্তু দেখে না। তাহলে এইটা হইছে হ্রস্ব দৃষ্টি। যদি না দেখে তাহলে এই ক্ষেত্রে 60 মিটারের বাইরের বস্তু দেখতে হবে, 60 মিটারের বাইরের বস্তু তার জন্য হবে অসীম। তুই অসীমের থেকে বিন্দুটা গঠিত হইব 60 মিটারে এসে, এই জন্য -60। এবার এইখান থেকেও আমরা কিসের মান বের করব, পি এর মান বের করব, এর আগে যেটার মতো করে। তাহলে বের করব আসে। হ্যাঁ তোলো, তুলে করে ফেলবে এটা। যারা ওইরকম করবে না করবে না, করবে না। দিনে পড়াবো। পড়াবো। হইছে বলা? জি স্যার তোলা হয়েছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা হইছে কি বলতে পারবে কেউ?
x কে 102 মিটার দূরের বস্তু দেখতে হলে 102 মিটার দূরের বস্তু দেখতে হলে তাহলে 102 টা কি u 102 মিটার দূরের বস্তু বলছে তাহলে 102 হইছে কি u তাহলে 102 মিটার দূরের বস্তুকে দেখতে হলে তার বিম্ব গঠিত হবে x এর ক্ষেত্রে কত 100 মিটার এই জন্য -100 মিটার মানে সোজা কথা 100 মিটার তার ক্ষেত্রে 100 মিটারের বাইরে যেখানকার বস্তু দেখতে হোক না কেন তার বিম্ব গঠিত হইতে হবে কোথায় 100 মিটার আর প্রতিবিম্ব যেতে অবাস্তব সবসময় প্রতিবিম্বের জন্য মাইনাস এবার এই ক্ষেত্র p এর মান বের করব তোমরা এরপরে 5 নাম্বার প্রশ্ন y কে কত বলছিলাম স্যারে 30 সেন্টিমিটার দূরে। হ্যাঁ 30 সেন্টিমিটার দূরে। তাহলে 30 সেন্টিমিটার দূরের বস্তু তাহলে 30 সেন্টিমিটার হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব তাহলে তাকে 30 সেন্টিমিটার দূরের বস্তু দেখতে হলে বিম্ব গঠিত হইতে হবে 35 সেন্টিমিটারে তাহলে b ইকুয়াল হচ্ছে -35 সেন্টিমিটার তাহলে এইখানেও p এর মান বের করব হ্যাঁ শেষ এতটুকু তো তোমাদেরকে আবার আগামী কালকে 9টায় কারোর কি 5 আছে না স্যার। তাহলে আমি কি করলাম আজকে আর অন্য কোনো সাবজেক্ট না পড়ায় পদার্থবিজ্ঞান এই অধ্যায়টা আজকে রাত্রে ইয়ার দিকে তোমরা 8টার দিকে পরীক্ষা দিয়ে দিবা কথা কি বুঝছো আজকে রাত্রে 8টায় পরীক্ষা সবাই বাধ্যতামূলক তাহলে আজকে রাত্রে 8টায় এখন বৈশাখ খুব ভালোভাবে এই অধ্যায়টা শেষ করবা অবজেক্টিভ ছোট ছোট অঙ্কগুলা স্যারও তো করাই দিছি আর আগামী কালকে 9টার দিকে তোমাদের 5 আছে তো 9টার দিকে 5 আছে তোমরা 9টার দিকে কি পড়বা তোমাদের রসায়ন কোন অধ্যায়টা পড়াইছিলাম লাস্টে কালকের রসায়ন মনে তোমাদের রসায়ন কোন অধ্যায়টা পড়াইছিলাম অষ্টম অধ্যায় নাকি হ্যাঁ স্যার জি এটা স্যার। শেষ হয় নাই। হ্যাঁ অষ্টম অধ্যায় শেষ অংশ বাকি আছে অষ্টম অধ্যায় আরো কিছু আলোচনা করবো নি আর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব তাহলে তোমাদের আজকে রাত্রে এই অধ্যায় পরীক্ষার নাম্বার কম পাইলে সাথে সাথে কল দিব না যদি না পরীক্ষা দেন তারপরে খবর আছে পরীক্ষা হচ্ছে 8টার দিকে হ্যাঁ এটা মাথাতে রাখো আর এরপরে সাধারণ গণিতের অবজেক্টিভ পড়াবো আর কেমিস্ট্রির কিছু কিছু জিনিস আছে এগুলো পড়ে রাখবা ভিতর থেকে জিজ্ঞেস করবো তো আজকে এতটুকু আল্লাহ হাফেজ আর স্যারের বেতন 5-6 জনের বাকি আছে একেবারে শুরু থেকে তোমরা বেতনগুলো দিয়ে দিবা ঠিক আছে আর এই অঙ্কটাও কমপ্লিট করে ফেলবে এই সৃজনশীলটা তাহলে আমাদের এখানে মোট 3 প্রকার অঙ্ক পাইছি আমরা লেন্সের অঙ্ক তারপরে হইছে প্রতিসরণাঙ্কের অঙ্ক চৌকের অঙ্ক এই 3 প্রকার আর স্যারের সবগুলো নিয়মে স্যার আলোচনা করছে এগুলো সুন্দর করে একটু নোট করবা কারণ সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে এগুলো আমাদের কাজে লাগবে ঠিক আছে সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ স্যার হায়ার ম্যাথে 8.2 না হায়ার ম্যাথে 8.2 আর মনে হয় সপ্তম অধ্যায় না হ্যাঁ মনে হয় এটি করাই ফেলবো এখন তো একখানা ইয়া করি আগে ফিজিক্সটা তো আজকে তো শেষ হবে কেমিস্ট্রিটা 2-3 দিন পরে শেষ করব পরীক্ষাও ওই পরীক্ষাও দিবে এডিও দিবে আর পরীক্ষার রেজাল্ট হইব কিন্তু আর এবার কেউ দেখা দেখি বা কেউ টাকা দিনোর সুযোগ নাই সিস্টেম পরিবর্তন করে ফেলেছে আচ্ছা আর ইয়াস না ভালো করে পড়বা কিন্তু আজকে দেখা যাবে ইয়াস না কত পাও ঠিক আছে যাও আচ্ছা এটা তো শেষ হয়েছে না স্যার নিউক্লিয়ার বিক্রিয়াটা এখানে দেখেছি হয়ে গেলাম
ব্যাটারি তো স্যারে পড়াইছিলাম, এগুলা পড়াইছিলাম না? জি স্যার। আচ্ছা, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। দেখো নিউক্লিয়ার বিক্রিয়াটা কি? আমরা যে এতদিন আলোচনা করে আসছিলাম যে বিক্রিয়া, যত বিক্রিয়া আলোচনা করে আসছি, সকল বিক্রিয়া কিন্তু ইলেকট্রন আদান প্রদান করত বা শেয়ার করত বা ক্যাটায়ন অ্যানায়নের কি করত, আকর্ষণ করত। কিন্তু এইখানে যে বিক্রিয়ার কথা বলা হয়েছে নিউক্লিয়ার বিক্রিয়াটা কি? নিউক্লিয়ার বিক্রিয়াটা হচ্ছে নিউক্লিয়াসটা পুরাটা পরিবর্তন হয়ে যায়। নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন থাকে, প্রোটন নিউট্রন এগুলা টোটালি পরিবর্তন হয়ে যায়। না হয় এখানে দুটোটার সংখ্যা বাড়বে, না হয় দুটোর সংখ্যা কমবে। আমরা তো জানি এখানে যদি সংখ্যা পরিবর্তন হয়ে যায়, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হয়েছে কত, 11। তো এখন যদি আমি বলি যে এই একটা সোডিয়ামের পরমাণু সংখ্যা পরিবর্তন হইয়া পারমাণবিক সংখ্যা পরিবর্তন হইয়া 14 হয়েছে, তাহলে তুমি কি তারা সোডিয়াম বলবা নাকি? আমরা তো শিখছি পারমাণবিক সংখ্যা একটা স্বতন্ত্র ধর্ম। হ্যালো, কই আছো তুমি? কই আছো? আয়ো, গেট খোলা। ওই ওই দিক দিয়ে খোলা, ওই সামনে দিকে দাঁড়ায় আছে, ওই দিক দিয়ে খোলা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এরপরে দেখো, তাহলে এখানে টোটালি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এই বিক্রিয়া নিউক্লিয়াসের মাধ্যমে, নিউক্লিয়াস পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হয় দেখে এই বিক্রিয়ার নাম হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। তো নিউক্লিয়ার বিক্রিয়াটা দুই ধরনের। একটা ধরনের বিক্রিয়া হচ্ছে বড় বড় পরমাণু ভাঙা ছোট পরমাণুতে পরিণত হয়, এটাকে বলা হয় ফিশন বিক্রিয়া, ফিশন। আর ছোট ছোট মৌলের পরমাণু মিলিয়ারে তার থেকে একটু বড় মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে বলা হয় ফিউশন বিক্রিয়া। তো দেখো আমাদের যে সূর্য, সূর্যের মধ্যে কি হয়, হাইড্রোজেনের দুইটা পরমাণু ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, এই দুইটা পরমাণু যুক্ত হয়ে আছে না, হিলিয়াম উৎপাদন হয়। হাইড্রোজেন, সূর্যের মধ্যে অনবরত হিলিয়াম উৎপাদন হয় হাইড্রোজেন আর ইয়া দিয়ে। এনা কয় দুইটা হাইড্রোজেন দিয়ে। আমরা তো জানি হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, হাইড্রোজেন, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। হ্যাঁ, অর্থাৎ বলো অনেক হয়ে তো চলে যায় না, এটা সমস্যার কারণে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। তাই তোমার আমি পড়াইতেছি রসায়নে আন্তঃসীম আছে নিউক্লিয়ার বিক্রিয়া হয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে সূর্যের মধ্যে হাইড্রোজেন দিয়ে, সূর্য হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি, তাহলে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। হাইড্রোজেনের মানে তিনটা আইসোটোপ আছে, তিনটা আইসোটোপ আছে। হাইড্রোজেনের তিনটা আইসোটোপ হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1 আর বর সংখ্যাও 1। আর তারপর হচ্ছে ডিউটেরিয়াম, পারমাণবিক সংখ্যা 1, বর সংখ্যা হচ্ছে 2। ট্রিটিয়াম হচ্ছে কি, বর সংখ্যা 3, পারমাণবিক সংখ্যা সবার একই থাকে। তখন এই যে কোনো দুটো আইসোটোপ মিলে কি হয়, হিলিয়াম হয়। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ তার মধ্যে একটা প্রোটন, দুইটা হাইড্রোজেন মিলে একটা প্রোটন বৃদ্ধি পায়, তখন এটা হিলিয়াম হয়ে যায়। এবার চিন্তা করো এই বিক্রিয়াটা থেকে কি পরিমাণ তাপ এবং আলো উৎপাদন হয়, যেটা আমরা এত দূর থেকে পেয়ে থাকি। আর তাহলে এই এরকম ছোট মৌলের পরমাণু মিলিয়ে বড় মৌলের পরমাণু হচ্ছে, তো এই বিক্রিয়াকে বলা ফিউশন বিক্রিয়া। এই দেখো নিউক্লিয়ার, আমি ফিউশনটা বুঝাইছি। দেখো ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম মিলিয়ে হয়েছে। কালকে আমার সাধারণ একটা ইয়ার কারণে না, এই অবস্থাটা হয়ে গেছে। হুম, হুম।
দেখো হাইড্রোজেন হাইড্রোজেন, এটা ডিট্রিয়াম, এটা ডিট্রিয়াম, এটা ট্রিটিয়াম। পারমাণবিক সংখ্যা এটার এক এটার এক, এই দুটা পারমাণবিক সংখ্যা মিলে কি হয়েছে, এই 2 হয়েছে। তারপরে হিলিয়ামের ভর সংখ্যা এখানে 4 হয়েছে। তো এই দেখো 3 আর 2 এ 5 হওয়ার কথা, তো এখানে 4 হয়েছে। আরেকটা ভর বাকি ছিল, ওই ভরটা কি হয়ে গেছে 1 নিউটন, এটা আলাদা। আমরা তো জানি আমরা তো জানি বইয়া হয়েছে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার সমষ্টি। তো যেহেতু হাইড্রোজেনের প্রোটন একই, হাইড্রোজেনের প্রোটন একই, এখানে প্রোটন 2। তো ভর সংখ্যা 3 আর 2 এ কত হইব 5। 5 এর থেকে ভর সংখ্যা এখানে 4 চলে আসছে, আর বাকি যেটা থাকে এটা হচ্ছে নিউটন, এই জন্য নিউটন বলছে। আর নিউটনের ভর এখানে পারমাণবিক সংখ্যা থাকে না, 0। আর প্রচুর শক্তি, আবার শক্তি তো তোমরা বুঝো কত দূরে থেকে এই সূর্যের তাপ আমাদের পৃথিবীতে আসে, কত হিট। এবার চিন্তা করো কাছে গেলে কি অবস্থা হবে। এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন বোমা তৈরির ভিত্তি, এই বিক্রিয়া কিন্তু হাইড্রোজেন তৈরির মূল ভিত্তি। উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়ায় হাইড্রোজেন বোমা আছে, এটা অনেক শক্তিশালী। এবার আসো তোমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে কি, বড় মৌলের পরমাণু ভেঙে ছোট মৌলের পরমাণুতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি ফিউশন বিক্রিয়া। দেখো ফিউশন বিক্রিয়া, দেখো বড়টা ভেঙে ছোটটা হচ্ছে কিভাবে, এই একটা নিউটন, এই নিউটন দ্বারা আমি করতে আসছি শেয়ার। দেখো এই একটা নিউটন দ্বারা এই একটা নিউটন দ্বারা কি করছে, এই ইউরেনিয়ামকে আঘাত করছে, অথবা এই একটা নিউটন এই ইউরেনিয়ামের মধ্যে প্রবেশ করাইলে সাথে সাথে এই ইউরেনিয়ামটা ভেঙে 32 প্রকার মৌল হইতে পারে, এক প্রকার না 32 প্রকার মৌল রূপান্তর হইতে পারে। তো এইখানে তারা কি দিছে, ভেরিয়াম দিছে আর ক্রিপ্টন দিছে, আর সাথে সাথে 3টা নিউটন উৎপাদন হবে। দেখো তোমার কাজ হচ্ছে কি, এখানে যতগুলা ইউরেনিয়াম আছে তার মধ্যে একটা ইউরেনিয়ামের মধ্যে শুধু তুমি নিউক্লিয়াসের মধ্যে শুধু তুমি নিউটন প্রবেশ করাইলে সাথে সাথে ওই ইউরেনিয়ামটা ভেঙে প্রায় 32 প্রকার মৌল উৎপাদন হইতে পারে। তো এখানে বেরিয়াম আর ক্রিপ্টন উৎপাদন হয়েছে এবং 3টা নতুন নিউটন মুক্ত হয়েছে। এই 3টা নতুন নিউটন কি করবে, আরো 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে। ওই 3টা ইউরেনিয়ামকে আঘাত করলে নতুন করে আরো 9টা নিউটন উৎপাদন হবে। ওই 9টা নিউটন কি করবে, আরো 9টা ইউরেনিয়ামকে আঘাত করবে, তখন 3 নং 27টা নিউটন। এরপরে দাফে হবে 3 27 81, তারপরে হবে 3 81 243, এইভাবে উৎপাদন হবে। এই বিক্রিয়াটা এত শক্তিশালী যে হিরোশিমা নাগাসাকিতে কিন্তু এই বোমাটা নিক্ষেপ করছিল, যার কারণে কি হয়ে গেছিল, সাথে সাথে 20,000 না কত মানুষ মারা গেছে, এটা তোমরা জানো। মানুষের শরীর কি হয়েছে, জীবন্ত মানুষের শরীর জলসে গেছে, চামড়াটি খসে পড়ে গেছে, এত তাপ উৎপাদন হয়েছিল। তাহলে এই বোমাগুলো আছে না, 2টা বোমা খুবই শক্তিশালী। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমার গুলা ব্যবহার করছিল। আর এখন প্রত্যেক দেশেই বোমা আছে, কিন্তু বাংলাদেশে প্রত্যেক দেশে বোমা আছে, এটা ব্যবহার করতে পারে না, জাতিসংঘের সাথে চুক্তিবদ্ধ আছে দেখে। যার কারণে বলে যে তৃতীয় বিশ্ব, আর যদি এখন যদি কোনো বিশ্বযুদ্ধ লাগে তাহলে এই বিশ্বযুদ্ধ খুব ভয়াবহ হবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কারণ প্রত্যেকটা দেশ একটা বোমা মারলে, পারমাণবিক বোমা মারলে ওই অঞ্চলটা শেষ। যেমন ভারত আর পাকিস্তান, ওদের পারমাণবিক বোমা অনেক আছে। তারা কি করছে, প্রত্যেকটা বোমা ভারতের গুলা করে লাগানো আছে পাকিস্তান থেকে, পাকিস্তানের গুলো বাংলাদেশে আর ভারতের দিকে। যদি কোনো মতে দুই দেশে গন্ডগোল লাগে, তারা কি করবে, এই বোমা গুলা 2 দেশের দিকে নিক্ষেপ করে দিবে, তাহলে 2 দেশ শেষ, মধ্যখান দিয়ে বাংলাদেশও তো শেষ। এইগুলা কিন্তু বর্তমানে কিছু কিছু রাষ্ট্র আছে, যেমন আমাদের দেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র,
আমরা এই ইউরেনিয়ামটা ব্যবহার করবে, কারণ হচ্ছে কি আমাদের দেশে বঙ্গোপসাগরের যে সি বিচ আছে, সি বিচে কোন জায়গায় ইউরেনিয়াম পাওয়া গেছে সমুদ্রে, আমরা এই ইউরেনিয়ামটা ব্যবহার করবে। এইখান থেকে যে শক্তি পাওয়া যায় কম খরচে অনেক বেশি বিদ্যুৎ পাওয়া যায়। এই জন্য বলতেছে যে কি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়ে যায় বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি আর থাকবে না। তারপরে দেখো ইরান ওরা পারমাণবিক বোমা তৈরি করতেছে, বিদ্যুৎ শক্তিও তারা উৎপাদন করতেছে ইউরেনিয়াম সমৃদ্ধ করে, এবং কি প্রত্যেকটা উন্নত রাষ্ট্রে এটা ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা দেখো, এই ইউরেনিয়ামের ভিতরে নিউট্রন প্রবেশ করাইছে, প্রবেশ করাতে কি উৎপন্ন হচ্ছে ভেরিয়াম আর ক্রিপ্টন। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা 56, বড় ক্রিপ্টনের হচ্ছে 36। 56 আর 36 দেখো 92, তাহলে 92 মিলছে। বেরিয়ামের বড় হচ্ছে 141 আর ক্রিপ্টনের বড় হচ্ছে 92। 41 আর 92 কত? 41 আর 92 হবে 233। কিন্তু এইখানে বর কত? এই নিউটনের বর 1 আর কত ইউরেনিয়ামের বর হচ্ছে 232, তাহলে 236। তাহলে এই আর 236 তো এখানে না 233, তাহলে আরো 3 বাকি। একটা নিউটনের ভর হচ্ছে 1 আর এই তিনটা ভর সংখ্যা আমাদের 3 দরকার আরো, এই জন্য এখানে 3 হয়েছে, এই জায়গা 3 হয়েছে, আর প্রচুর পরিমাণে শক্তি। হ্যাঁ, তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া হয়েছে দুইটা, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর একটা হচ্ছে ফিউশন বিক্রিয়া, মাথায় রাখতে হবে এগুলা। হ্যাঁ, নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। চেইন বিক্রিয়া মানে কি যেটা চলতে থাকে, যেটা থামবে না কখনো, এটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এটা আমরা যে ইউরেনিয়াম একটু আগে বলছিলাম যে এগুলা থামবে না, কেন থামছে? চেইন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়াগুলো কখনো থামে না। যেমন তোমরা তো জানো যে জাপানে এখনো বিকলাঙ্গ জন্মগ্রহণ করে, কেন? কারণ এই বিক্রিয়াটা এখনো চলতে আছে। ওই সময় নিক্ষেপ করছিল বোমা, ওইটার বিক্রিয়া এখনো চলে। কিন্তু ইয়ার সময়, সুনামির সময় জাপানে যে ইয়াটা হয়েছিল, তারা কি করছিল? পারমাণবিক চুল্লিগুলা বিস্ফোরণ করছিল। তারা কি করছে? প্রযুক্তি দিয়ে এটাকে ছড়াই যাওয়ার আগে বন্ধ করছে। কিন্তু হিরোশিমা নাগাসাকি ওই সময় যে বোমা ছিল ওইটা তো ছড়াই পড়ছে, এই জন্য ওইটাকে কি করতে পারে না, আর রোধ করতে পারে না। কিন্তু তারা দ্বিতীয়বার যখন ওই সুনামির সময় ঘটনা করছিল, তখন এটাকে ছড়ানোর আগে বন্ধ করতে পারছিল। এই হয়েছে এই বিক্রিয়াগুলা সুকলার কুফল, তোমরা এর পুরো ভালো করে। আর বিদ্যুৎ কেন্দ্র দেখো, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র শেষ এই অবজেক্টিভটা পড়ো। দেখি স্যার আজকে রাত্রে অবজেক্টিভটা আজকে দিতে পারবো না, কালকে দিব। তার পরীক্ষা চালানো লাগে, তো এই জন্য গতকালকে তোমাদের প্রশ্ন সমস্যা হয়েছিল, এই জন্য আর করতে পারি নাই, তোমাদেরকে পড়াইতে পারি নাই। আচ্ছা, তাহলে তোমরা রসায়নী অধ্যায়টা শেষ করো নি, স্যারের পরে সপ্তম অধ্যায়টা আবার পড়াবো। ফিজিক্সটা কারণ অবজেক্টিভের জন্য এটা ভালো করে নিয়ে তোমাদের বেশি পড়াইটা স্যার আগে বারবার বলে আসতেছিলাম। এখন আসো তোমাদের গণিতের ক্ষেত্রে অষ্টম অধ্যায় কি তোমরা পড়ছিলা? গণিত অষ্টম অধ্যায় পড়ছো তোমরা? এই মাইয়েরই কথা বলতো না, কথা বলার সময়। না 20 নাম্বার উপরের চিত্রে পি ও এম, মানে চিত্রে পি ও এম এর মান কত? এই তো চিত্র, কেন্দ্র, এরপরে বলছে এটা কোণের মান তো আছে, আমি বুঝাই দিই তাহলে বুঝা যায়। পি ও এম বলছে এই কোন একটা মান দেওয়া আছে, এই বাহুর সমান বলছে। কথা কি বুঝাইছে? এই বাহু সমান, মনে করো এই কোণটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এই পুরা কোণ হইব 30 ডিগ্রি, পুরা দুইটা কোণ মিলে হইব 30 ডিগ্রি। আবার এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এই কোণ সমান হবে। মনে করি আমি ধরে নিলাম এটা 15 ডিগ্রি। এটা যদি 15 ডিগ্রি হয়,
এই বাহু সমান হওয়ার কারণে এটাও 15 ডিগ্রি। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তোমাদেরকে বলছি কি এই কোণের মান বের করতে বলছি। এবার এই কোণটা কত হতে পারে? 15 আর 15 হচ্ছে 30, 180 30, 180 থেকে 30 গেলে এই কোণটার মান হবে কত? 150 ডিগ্রি। এইভাবে বের করে আবার বলি এটা 60 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ। এই 60 ডিগ্রির অর্ধেক হবে এই বৃত্তস্থ কোণটা। এবার যেহেতু দুইটা বাহুর মধ্যে এখানে দাগ দেওয়া আছে তার মানে দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান হলে এই কোণ সমান। 30 এর দুইটা ভাগে ভাগ করবে, এটা 15 এটা 15। আবার এটা 15 হলে এটাও 15 হবে কারণ ব্যাসার্ধ তো সমান। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুইটা কোণ যদি 30 হয় আর এই কোণের মান হবে 150। হ্যাঁ গেছে এটা। আর কত নাম্বার? 23 23 নাম্বার। চিত্রে কিউপিআর যোগ কিউএসআর দুইটা কোণের যোগফল কত? কিউপিআর কিউএসআর দুইটা কোণের যোগফল কত হবে? দেখো এখানে দুইটা কোণের যোগফল বের করতে গেলে ওর ভিতরে যে চিত্র এটা আর বোঝা যায় না, মানটা বোঝা যায় না দেখে তোমরা করতে পারো না। এই দেখো এই হইছে স্যার মার্কারে দেওয়ার কথা কইতো না আজকে। স্কুলের পরীক্ষা তো আমরা সহকারী গুলো এখন সহকারী গুলো ভালো আছে। দেখো ত্রিভুজের এখানে যে সবার যাদের কাছে আছে ঠিক আছে এই তো বাবা আসো এই এই হ্যাঁ এই দেখো দুটা এখানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা যদি হয় 90 ডিগ্রি বা মনে করো 100 ডিগ্রি তাহলে এটা হবে 85 ডিগ্রি, এইটাও হবে 85 ডিগ্রি। কারণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণগুলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এবার তোমাদেরকে বলছি কি এই দুইটা কোণের যোগফল কত? এই কোণের আর এই কোণের যোগফল কত? তাহলে তোমরা এই কোণ থেকে এই দুইটা কোণের মান বের করতে হবে, তারপরে বলতে হবে কত। হ্যাঁ এরপরে বলো কত নাম্বার? স্যার 10 নাম্বারটা কি হবে? 10 নাম্বারটা হচ্ছে বৃত্তের প্রতিসম রেখা। বৃত্তের প্রতিসম রেখা এটা তোমাদের নাই। বৃত্তেরকে কয়ভাবে ভাঁজ করা যায়? অসংখ্য। এটা হচ্ছে 14 অধ্যায় পড়া। মানে বৃত্তের প্রতিসম রেখা মানে হচ্ছে বৃত্তকে কয়ভাবে সমানভাবে ভাগ করা। এমন কাটা যাবে সমান দুই ভাগে, এমন যায় এইভাবে যায় এইভাবে যায় এইভাবে যায়, অসংখ্য ভাবে এটাকে সমান দুই ভাবে ভাগ করা যায়। এইগুলো হচ্ছে প্রতিসম রেখা। আর কত নাম্বার? 26 26 না এই পৃষ্ঠার মধ্যে বলো। দেখো 18 নাম্বার 17 নাম্বার এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা নাম্বার 16 নাম্বারটা সবাই পারো তো? x এর মান নির্ণয় করাটা। ষোলো নাম্বার যেমন এখানে কি বলছে x মানে কত? BOC এর মান, BOC এর মান হচ্ছে কত? x প্লাস হচ্ছে 20 আর এক কোণের মান হচ্ছে কত? x। তো আমরা জানি কি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে কত? দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই তো একটা বৃত্ত, চিত্রটা এইভাবে আঁকা। এইভাবে আঁকা
দেখো এই কোণ আর এই কোণ দুটার যোগফল 100, এটা যদি 96 হয় আর দুটার কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়, তাহলে এটা 96 হলে এটা হবে 84। এবার দেখো এটা 84 হলে এই কোণ সমান এটা আর এটার যোগফল হবে এটা সমান, কারণ বৃত্তের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান হয়। তাহলে এই কোণটা সমান হবে এই কোণ আর এই কোণ। এই কোণটা দেওয়া আছে মনে করে এই কোণটা 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণের মান হবে কত ডিগ্রি? 64 ডিগ্রি। হ্যাঁ, এইভাবে বের করে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো আমাদেরকে এই কোণ বের করতে বলছে, তাহলে এই কোণ দেওয়া আছে আর এই কোণ দেওয়া আছে, তো এই কোণ 96, তাহলে এই কোণ হচ্ছে 84। দেখো এরপরে এই কোণ যদি 84 হয় তাহলে দুটার যোগফল হচ্ছে 84। এবার 84 থেকে 20 গেলে থাকে 64, তাহলে এই কোণটা হবে 64। এটা আর কত নাম্বার বলো? আর কার কোনটা সমস্যা আছে? হ্যাঁ স্যার 32। 32। নিচে চিতে এওসি 86 ডিগ্রি হলে এবিসি কত? তাহলে দেখো সে যেটা বলছে এরকম, চিত্রটা এইভাবে আছে, এটা কেন্দ্র তো এরপরে বলছে যে কি এটা হচ্ছে 86 ডিগ্রি। এই কোণটা 86 ডিগ্রি হলে এই কোণের মান কত? আমি এটার মান কত চাইছি, এটা কিভাবে বের করবা? দেখো এই কোণ যদি 86 হয় তাহলে এটা হচ্ছে 43 ডিগ্রি। তো এই চতুর্ভুজটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, এটা 43 হলে এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 43 হয় এটা কত হবে? 137 ডিগ্রি, কারণ দুটোর যোগফল 180, তো তাহলে 180 থেকে এটা বিয়োগ করলে এই কোণটা বের হবে। দেখো আবার বলি, এই কোণ 46 হলে এটা কেন্দ্রস্থ কোণ থেকে বৃত্তস্থ কোণ তার অর্ধেক 43 হবে। তো 43 ডিগ্রি যদি হয় পুরো হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো 180 থেকে 43 গেলে কত হয়? 137 হয়। তারপরে কি সমস্যা আছে বলো? আর হ্যাঁ 35। বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাও ঠিক আছে। বৃত্তের সকল যা সমান যা কেন্দ্র হতে সমদূরবর্তী, এগুলো তো ঠিকই আছে। তিনোটা ঠিক আছে, তিনোটাই তো উপপাদ্য। তোমরা ক্লাস 8 থেকে 2 আর 3 পড়ে আসছো, আর 1 নাম্বারটা পড়ছো ক্লাস 9 এ। এরপর কত নাম্বার? স্যার 38 আর 39। হ্যাঁ স্যার 38। 38 ভূকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ হলে, হ্যাঁ তাহলে চিত্রের দিকে দেখো, কোণ এইসি আর কোণ এডিসি সমান। এইসি আর এডিসি সমান কিভাবে দেখো, তারা এসি চাপের উপর অঙ্কিত বৃত্তস্থ কোণ। হ্যাঁ এডিসি এসি চাপের উপর অঙ্কিত দোনোটা বৃত্তস্থ কোণ, এই জন্য সমান। এরপর হচ্ছে এডিসি যোগ এবিসি
ABC আর ABC যোগ হয়েছে কত 180 কিভাবে এখানে ABCD হয়েছে কি ABCD হয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ এই বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার কারণে বিপরীত দুইটা কোণ এখানে B কোণ আর B কোণ বিপরীত কোণের জন্য 180 ডিগ্রি এবার প্রবৃত্ত কোণ AEC মানে AEC এর দ্বিগুণ হবে কত প্রবৃত্ত কোণ AOC এটা বল কারণ AEC কোণ AEC প্রবৃত্ত কোণের এটার দ্বিগুণ প্রবৃত্ত কোণ না এটার দ্বিগুণ হচ্ছে AOC কোণ মানে প্রবৃত্ত কোণ ছাড়াটা তারপরে সে 39 গেল এটা এবার 40 নাম্বার হ্যাঁ 40 নাম্বারটা দেখো ABC এখানে ABC তো 45 ডিগ্রি দেওয়া আছে কোণ A 90 ডিগ্রি হ্যাঁ কারণ অর্ধবৃত্তস্থ কোণ এই জন্য এটা 90 ডিগ্রি তারপরে কোণ ABD 100 ইয়ার থেকে ABD কত হইব কারণ এখানে ভিতরে 45 ডিগ্রি হলে বাইরে তো 135 ডিগ্রি হবে এটা প্রশ্নটা আছে না ওরা বল দিছে প্রশ্নের মধ্যে তারা 45 দিয়ে দিছে ওই চিত্রের মধ্যে যদি 45 না দিত তাহলে এটা 45 হইতো কিভাবে 45 হইতো এখানে AB আর AC সমান দেখো তারা কি করছে প্রশ্নটা হওয়া ছিল এইরকম কেন্দ্র এইভাবে টান দিছে এইভাবে যোগ করছে এইভাবে যোগ করছে এইভাবে দিছে এইভাবে দিছে এবার দেখো আমরা না জান এই কোণের মান কত হবে এই কোণের মান কত হবে তারপর এটা মান কত হবে এই ডিজাইন দিতেছে আমাদের কাছে আমরা এইটাকে যখন একটা বিন্দু দিছি এটা অর্ধবৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আর দুইটা কোণ বাকি থাকে আর 90 ডিগ্রি বাকি আছে আর দুইটা কোণ আছে এই দুইটা দাগ দেওয়ার অর্থ হচ্ছে দুইটা বাহু সমান হলে এই কোণ সমান তাই এই কোণ যদি সমান হয় তাহলে এটা 45 ডিগ্রি হবে এটাও 45 ডিগ্রি হবে এবার দেখো এটা যদি 45 হয় তাহলে এটা কত হবে 135 তারপরে কত নাম্বার বলো এখানে তিনটাই সঠিক বুঝি না 35 59 নাকি 59 নাম্বারটা 65 হ্যাঁ এবার দেখো এখানে কি এটা দেখো এটা মনে এটা 65 ডিগ্রি তারপরে এটা এইভাবে আছে প্রবৃত্ত কোণ চাইছে কত দেখো এই কোণ যদি 65 হয় দেখো এই কোণ যদি 65 হয় এই কোণ হবে তার দ্বিগুণ 130 এবার এই পুরাটা কোণ হইছে কত 360 360 এর থেকে 130 বিয়োগ করো তাহলে কত হইব 230 তাহলে প্রবৃত্ত কোণের মান হবে 230 তোমাকে মার্কশিট সব লইলে দিবা বুঝছো নিউজ করতে যে কি করব মেগা কত
তুমি নিয়ে যাও, আমি ইয়ে করবো। আমি তো দিয়ে দিচ্ছি তিনটা। তোমার কাটা গেলে আমার একটা রেখে দাও, আমি তো কম্পিউটারে করবো। দুটো রাখছি। এরপরে আসো, এরপরে আর কত নাম্বার সমস্যা আছে বলো? 41 হ্যাঁ 41 শোনা যায় না তোমার কথা। 41 নাম্বার। 41। তাসমিনা 41 না 48? 41 নাম্বার। একচল্লিশ নাম্বার। 41 নাম্বারটা হচ্ছে এটা এ বি, এটা হচ্ছে বি। এবার প্রথম বলছে কি কোন বিইউডি, স্যার এটা তো বোঝাই যায় না। তিনটা কি সমান চাইছে মনে হয়। ত্রিভুজ বিইউডি, বিইউডি এ দেখো এই কোণ সমান ও এ ও এ বি, হ্যাঁ এই কোণ আর এই কোণের যোগফল, এক নম্বরটা ঠিক। দেখো এই কোণ সমান এটা আর এটা যোগফল, আমরা এটা উপপাদ্য একটা পড়ছিলাম 23 নাম্বার না 20 নাম্বার উপপাদ্যটা। আমি দেখে দাম। এরপরে হ্যাঁ ইয়া দিয়ে দেন না। ইয়ে আসলে দেখো। আচ্ছা ঠিক আছে, তাছাড়া নিতে পারবা তো তুমি আত্মার মরণ দেয়। না না না। এটা তুমি সালা গেলে দাও দিন আরো ভালো। হ্যাঁ এরপরে দেখো আমি পড়তে জানি না। আমরা থেকে আমি হারাটা হেডমাস্টার ভাষা বলে দিয়েছি। আমাদের বলে নেই। ওরা সম্মান ছিল, আমার ছিল বলে ঢাকা। কে কালকে গাড়ির আওয়াজ আছে, কথা আওয়াজ শুনছি। বলতে না বুঝছি আমি। আমি তো রিক্সা নিয়ে মনসুন গেছে, ওরা নিয়ে সাইডে খুব অসুস্থ। রিক্স কে কি রিক্স কে রিক্স আছে, একা চলে যাইতেছি। ও করছে। তো এই জন্য বলছি আরো বললেন না। এবারে সে কোন বিআরডি, দেখো এই বিআরডি কোন হবে বিইউ এর অর্ধেক, বিইউডি এর অর্ধেক, ঠিক আছে। আর ওএবি, ওএবি ওবি এর সমান, ওএবি আর ওবি এর সমান, এই কোণ সমান। সবগুলো কি হয়? লক হয়। তারপর এগুলো লক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এগুলো। কালকে আবার আজকে রাতে রাখি। আজকে কালকে আসবো না। কেমনে জানি আমি সাড়ে পাঁচটার বাইরে তুমি একটা কল দেওয়া আমাকে, তুমি যখন দেখবা আমার বলতে লক্ষ্য করে আবার বন্ধ করে দিই। তোমার মোবাইলে হয় কবিতার মোবাইলে কি জানি হয়েছে আছে না এরকম, এটা দরকার এক কাছে আমি লক্ষ্য করে দিই। কত নাম্বার 8 যে লক্ষ্য করে আমার বলবো আমি এক লাগে একবার বলে দেখে
নাম্বার তো আছে, এটা কত হইব নাকি? ও, আচ্ছা আমি বলি স্কুল যাইতে একটা সিগনেচার আছে ওইটা, হ্যাঁ এবার গেলে নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আসো আর কোনটা সমস্যা আছে? স্ক্রিনশটটা বারবার দেন তাহলে দেখো আর কোনটা বলতে হবে এখানে? 47। 47। এরিয়া আছে না এখন দেখে দেখে করতে 47। 47 কত হলে পুরাটাই করতে হবে। আচ্ছা এর ত্রিভুজ ACB এর পরিসীমা কত? ACB এর পরিসীমা দেখো এটা একটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ACB। এখানে দেওয়া আছে AB এর মান কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাই ACB এর মান যদি 10 সেন্টিমিটার, AB এর মান যদি 10 সেন্টিমিটার দেওয়া থাকে, বাকি দুটার মান বাহু কত হইব? আমরা ইয়া ধরে নি 10 10 100 a স্কয়ার বাকি দুটা বাহু ধরে নিলাম। এবার কত হইব? 100 সমান সমান 2a স্কয়ার। হাইদাসের কমিটি নাই কেন? ঠিক আছে নাই তো। দেখো 5√2 এই 5√2 আমি নাস্তা করে এসেছি না এটা করে গেছি আমি তো জানি তো, পাশে গিয়ে হ্যাঁ সকালবেলা খাওয়া যায়। এবার দেখো ACB এর পরিসীমা কত? আপনার এত ভালো লাগে হ্যাঁ এবার আসো পরিসীমা কত হলে এবার বাইর করো। এর মান তো পাই গেছে, এবার তিনটা বাহু যোগ করো। এই a যোগ a যোগ কত হইব? 10। তিনটা যোগ করো, এবার যত হয় তত। হ্যাঁ তারপরে আসো, হ্যাঁ এরপর আর কত নাম্বার? পাঁচ মিনিট লাগে ইয়া করলাম হ্যাঁ তাহলে তোমরা এক কাজ করবে, এই অধ্যায়টার অবজেক্টিভটা আজকের মধ্যে তোমরা আবার একটু শেষ করবা। বিজ্ঞান না কত নাম্বার পড়া? হ্যাঁ এরপরে আর কি পড়া বাকি রয়ে গেছে তোমাদের? উচ্চতর গণিত। আচ্ছা উচ্চতর গণিত দরকার আছে না, এই অধ্যায়ের অবজেক্টিভটা শেষ করো তোমরা। আর নবম অধ্যায় তো এখানে তো অবজেক্টিভ আমরা পড়াইছি। এরপরে আসো বায়োলজির খবর কি একটু বলো তো? বায়োলজি কোন কোন অধ্যায় আছে দেখি? আনোয়ার আছে, আনোয়ার পড়াই লাগবে। তোমরা বায়োলজি পড়াইতে বলে ওনারা আনে 3টা রুটি দিছি খাইতে, একটা ডিমও দিছি, একটা ডিম মানে একটা মুরগি। আচ্ছা হ্যাঁ স্যারকে বলো বায়োলজি কোন কোন অধ্যায় আছে? বুঝি না
পড়ানো বাকি আছে আমাদের। শুধু তাসমিনা বলো। স্যার আমাদেরকে রক্ত রস পর্যন্ত পড়ানো দিয়েছিলেন, তারপর বলছিলেন রক্ত কণিকা আছে এগুলো আপনি পড়াবেন, এরপরে আরো একটা অধ্যায় বাকি আছে। আরে দোয়া করো পরীক্ষার পরে যাতে পড়াতে পারি। কি সিলেবাস করছো? আরে সায়েন্সের সিলেবাস এটা আমি করি। ওই আনোয়ারের সিলেবাস করছো গালাগালি করো। হ্যাঁ আমি করছি। আচ্ছা মানে নিজে নিজে লেভেল আপ করতে। স্যারকে পৃষ্ঠা নাম্বার বলো তো একটু বই বাইর করে। 138 পৃষ্ঠা। আচ্ছা রক্তকণিকা সম্পর্কে আগে রক্তকণিকার গঠন সম্পর্কে আগে তোমাদের ধারণা আসেনি? আছে না 80% না হ্যাঁ 70%। জি স্যার আছে। স্যারে শুধু রক্তের গ্রুপটা বুঝাই দিয়ে এটা তোমাদের নতুন। আনোয়ার তুমি খাও আমি দেখে পড়াই। দেখো আমাদের রক্তে প্রধান দুটো অংশ, একটা হচ্ছে রক্তকণিকা আরেকটা হচ্ছে কি রক্তরস। তো এখানে একটা বিজ্ঞানীর নাম আছে, তোমরা এটা আসেনি বইয়ের মধ্যে নামটা। আচ্ছা বিজ্ঞানী একটা নাম আছে, উনি আছে না যখন ল্যাবে পরীক্ষা করতেছিল একজনের রক্তের মধ্যে আরেকজনের রক্ত দিতে গিয়েছিল, মানে রক্ত দিতে গেছিল মানে দুটা রক্ত গ্রুপের মধ্যে মিক্স করতে গেছিল, দেখতেছিল যে কিছু কিছু রক্ত আছে না মিলে যায়, আবার কিছু কিছু রক্ত কি হয়ে যায় দিলে জমাট বেঁধে যায়। তো এইভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি দেখলেন যে কি আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে দুটো উপাদান আছে। 6 তখন লোহিত রক্ত কণিকার মধ্যে একটা উপাদানের উপস্থিতি টের পান, তিনি ওইটার নাম দেন অ্যান্টিজেন। কারো দেহের মধ্যে এই জিনিসটা থাকে, আবার কারো দেহের মধ্যে থাকে না। যাদের দেহের মধ্যে থাকে তাদের মধ্যে দুই প্রকার থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কারো দেহে একটা থাকে মানে এক না হয় এ থাকে না হয় বি থাকে, কারো দেহে না হয় দুটোটাই থাকে, কারো দেহে একবারে থাকে না। স্যার আবার বুঝাই বলি, তিনি লক্ষ্য করছেন যে জমাট বেঁধে যাওয়ার কারণ এবং জমাট বেঁধে না যাওয়ার কারণ একটা জিনিস রাসায়নিক পদার্থ উপস্থিতির কারণে এটা হয়। তিনি এই কারো দেহের মধ্যে যেটা উপস্থিত থাকে এটা হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে কারো দেহে একটা থাকে, কারো দেহে থাকে দুইটা, কারো দেহে থাকে থাকে না। এইগুলার উপরে তিনি এইগুলার নাম দিয়েছেন অ্যান্টিজেন। আবার এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমাদের রক্তের গ্রুপগুলো ইয়া হয়। তার একটু সারে কাজ করতেছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে তিনি এটার নাম দিয়েছেন অ্যান্টিজেন। যার দেহের রক্ত লোহিত রক্ত কণিকা এ থাকে তার রক্তের গ্রুপ হইছে এ। যার দেহের মধ্যে বি লোহিত রক্ত কণিকা থাকে এগুলা কিন্তু বি থাকে, তার রক্তের গ্রুপ হইছে কত বি। যার লোহিত রক্ত কণিকায় অ্যান্টিজেন এ বি থাকে তার রক্তের গ্রুপের নাম হইছে এ বি। আর যার মধ্যে থাকে না, কোনোটাই থাকে না, সেটাকে বলা হয় কি ও। এবার দেখো লোহিত রক্ত কণিকায় থাকে এইগুলা মানে অ্যান্টিজেন। এবার রক্ত রসে থাকে তাদের বিপরীতে কাজ করে, রক্ত রসে থাকে অ্যান্টিবডি, এগুলো হচ্ছে অ্যান্টিজেন। আর রক্ত রসের মধ্যে থাকে অ্যান্টিবডি। তাদের রক্ত রস কণিকার মধ্যে অ্যান্টিজেন এ থাকে তার রক্ত রসে থাকে অ্যান্টিবডি বি। তারপরে যার বি থাকে তার থাকে এ, যার এ বি থাকে তার কোনোটাই থাকে না। আর যার মধ্যে ও থাকে মানে অ্যান্টিজেন থাকে না তার মধ্যে থাকে এ বি অ্যান্টিবডি। তাহলে ক্যাপিটাল লেটার দ্বারা যেগুলো বুঝাইছে এগুলো হচ্ছে অ্যান্টিজেন, আর যেগুলো স্মল লেটার দ্বারা বুঝাইছে সেগুলো হচ্ছে কি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন থাকবে লোহিত রক্ত কণিকা, অ্যান্টিবডি থাকবে কি ইয়ার মধ্যে রক্ত রসের মধ্যে। তাহলে যার রক্তের গ্রুপে তাহলে আমরা কি বুঝবো, তার আমি যদি বলি যে একজন ব্যক্তির রক্তের গ্রুপ এ, তাহলে তার অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি হচ্ছে বি। যদি বলি যে রক্তের গ্রুপ বি, তাহলে তার অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি এ। যদি বলি যে তার রক্তের গ্রুপ হইছে এ বি, তাহলে তার কোনো অ্যান্টিবডি নাই, অ্যান্টিজেন হইছে এ বি। যদি বলি যে
যার রক্তের গ্রুপ না, রক্তের গ্রুপ হইছে কত ও, তার অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি হইছে এবি। তাহলে এতটুকু আনোয়ার জায়গা নেই। আর একটা খাও, কেউ নাই তো খাওয়ার মতো কেউ। এরপরে দেখো রক্ত দিতে পারা না পারা নিয়ে আলোচনা করতেছি। এবার রক্তে কাকে রক্ত দিতে পারবে? এই রয়েছে দাতা গ্রহিতা। দেখো এ ব্যক্তি যাবো স্যার, এখন যাবো। এবার দেখো এ দাতা একে রক্ত দিতে পারবে। রক্ত দেওয়ার বাধা কি? রক্ত দেওয়ার বাধা হইছে কি, যে রক্ত দিবে তার অ্যান্টিজেন আর তার যে রক্ত দিবে তার অ্যান্টিবডি যদি মিলে যায়, যে রক্ত নিবে মানে দিবে তার অ্যান্টিজেন আর যে নিবে তার অ্যান্টিবডি যদি মিলে যায়, তাহলে যে রক্ত নিবে তার রক্ত জমাট বেঁধে যাবে। এই কারণে তুমি রক্ত দেওয়ার সময় যেহেতু ম্যাথের মাস্টারের বিজুলিকে ভরা আমরা থাকতাম না একদিন। দেখো তাহলে একে রক্ত দিতে পারবে, কারণ এর তার অ্যান্টিজেনে আছে, অ্যান্টিবডি বি আছে, অ্যান্টিজেন সি। তাহলে তার রক্তকে তার রক্ত মানে তার রক্তে দিলে জমাট বাঁধবে না, কারণ এখানে অ্যান্টিবডি নাই। এ বি কে রক্ত দিতে পারবে না, এ বি কে রক্ত দিতে পারবে না। কেন পারবে না? এ বি কে রক্ত দিলে এই বি এর এই অ্যান্টিবডিটা এর এই অ্যান্টিবডিটা যখন এটা দিবে তাহলে তাকে জমাট বাঁধা ফেলবে। জমাট বাঁধা দিলে তার পুরো রক্ত আস্তে আস্তে জমাট বেঁধে যাবে, চলাচল বন্ধ হয়ে যাবে। এবার দেখো এই এ বি কে রক্ত দিতে পারবে, এই এ বি কে রক্ত দিতে পারবে, কারণ তার কোনো কি নাই, অ্যান্টিবডি নাই। অ্যান্টিবডি না থাকলে জমাট বাঁধানোর মতন কেউ নাই। এই এ তাকে রক্ত দিতে পারবে না। এ তাকে রক্ত দিলে ওই যে এখানে এ আছে, এই এর কারণে এটা কি হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। জমাট বেঁধে গেলে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এবার দেখো তার মানে এ কারে কারে রক্ত দিতে পারছে, একে রক্ত দিতে পারছে আর এটাকে পারছে। এবার আসো বি কাকে রক্ত দিতে পারবে? বি কে রক্ত দিতে পারবে। কাকে পারবে এটা মাথাতে রাখবে কি, এই বি না, এখানে এই বি অ্যান্টিবডি আছে কিনা, যদি না থাকে দিতে পারবে। এই বি এ বি কে রক্ত দিতে পারবে, কারণ তার অ্যান্টিবডি নাই। বি ও কে রক্ত দিতে পারবে না। এবার দেখো এ বি একে রক্ত দিতে পারবে না, কারণ এই বি কে জমাট বেঁধে ফেলবে। এবার এটা এটাকে রক্ত দিতে পারবে না, কারণ এই এটাকে জমাট বাঁধা ফেলবে। এবার এ বি কে রক্ত দিতে পারবে, কারণ এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, এটা তো নাই। দেখো এটাতে অ্যান্টিবডি নাই, তাহলে এটা জমাট বাঁধাতে পারবে না। এই এ বি ও কে রক্ত দিতে পারবে না, এ বি ও কে রক্ত দিতে পারবে না, কারণটা হইছে কি, এ বি ও কে রক্ত দিলে এই একে রক্ত জমাট বাঁধবে, এই বি কে জমাট বাঁধা ফেলবে, এই জন্য রক্ত দিতে পারবে না। এবার আসো ও দেখো এই তাকে রক্ত দিতে পারবে। কেন পারবে? তার তো কোনো অ্যান্টিজেনই নাই, না থাকার কারণে বি তো কারের জমাট বাঁধাবে, এই জন্য সে তাকে দিতে পারবে। ও তাকে দিতে পারবে, ও তাকেও দিতে পারবে, ও তাকেও দিতে পারবে, ও সবাইকে দিতে পারবে, কারণ তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই।
তাহলে একটা জিনিস দেখো, ও সবাইকে দিতে পারছে রক্ত, কিন্তু নিতে পারে নাই, এই জন্য এটাকে বলা হয় সর্বজনীন দাতা। এবার আসো এ বি, সবাই থেকে নিছে কিন্তু কাউকে রক্ত দিতে পারে নাই, দেখো কাউকে রক্ত দিতে পারে নাই, এই জন্য এ বি কে বলা হয় সর্বজনীন গ্রহীতা। আবার বলি, রক্ত দেওয়া এবং নেওয়া নির্ভর করে কার উপর? যে দিবে তার অ্যান্টিজেন আর যে নিবে তার অ্যান্টিবডি। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি মিলে গেলে রক্ত দিতে পারতো না। অ্যান্টিজেন যে দিবে তার অ্যান্টিজেনের সাথে যে নিবে তার অ্যান্টিবডি মিলে গেলে রক্ত নিতে পারবে না। হ্যাঁ, তোমরা একটু শর্টকাট ভাবে এটা লিখে ফেলো এই জায়গাটা। হ্যাঁ, তোলা হইলে বললো, আরেকটা পড়া আছে। কাটে গেলে আবার জয়েন করো। স্যার তোলা হয়েছে। এবার আসো পজিটিভটা কি? যে আমি তো তোমাদেরকে এ বি বুঝাইছি, এবার অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে তার পজিটিভ আর নেগেটিভটা কি। দেখো, আমেরিকার এক প্রকার বানর আছে, বানরের নাম আছে রেসার্স নামক বানর। রেসার্স, এই রেসার্স বানর আছে। ওই বানরের রক্তের লোহিত রক্ত কণিকায় এক প্রকার অ্যান্টিজেন পাওয়া যায়। অ্যান্টিজেন পাওয়া যায়, যে অ্যান্টিজেনের নাম হইছে RH। ঠিক আছে, ওই অ্যান্টিজেনের নাম রেসাস নামক বানরের নামের সাথে মিলিয়ে নাম রাখা হইছে RH। এখন যে সকল মানুষের লোহিত রক্ত কণিকার মধ্যে অ্যান্টিজেন এইগুলা বাদ দিয়েও যদি অ্যান্টিজেন ওইটা উপস্থিত থাকে, দেখো এইগুলা তো থাকবেই, এগুলা বাদ দিয়ে যদি ওই অ্যান্টিজেনটা থাকে তাহলে তাদেরকে বলা হয় পজিটিভ। যদি বলা হয় এ পজিটিভ, তার মানে কি তার লোহিত রক্ত কণিকার মধ্যে অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিজেন RH আছে। আর যার রক্তের গ্রুপ এ নেগেটিভ, তার মধ্যে অ্যান্টিজেন এ আছে কিন্তু RH নাই। এরপর সব বি পজিটিভ, তার মানে অ্যান্টিজেন বিও আছে, অ্যান্টিজেন RH ও আছে। আর বি নেগেটিভ মানে বি অ্যান্টিজেন বি আছে কিন্তু RH অ্যান্টিজেনটা নাই। এবার বুঝাইছে তো যে রক্তের গ্রুপ প্লাস মাইনাস হয় RH এর উপর। RH কি? রেসার্চ নামক বানরের লোহিত রক্ত কণিকায় যে অ্যান্টিজেন পাওয়া যায় তার মধ্যে সেই অ্যান্টিজেন যদি কোনো মানুষের দেহে যদি উপস্থিত থাকে তাহলে তার রক্তের গ্রুপকে বলা হয় পজিটিভ, উপস্থিত না থাকলে তাকে বলা হয় কি নেগেটিভ রক্ত। হ্যাঁ, এই তাহলে তোমরা এক কাজ করে জয়েন করা লাগবে না, তোমরা কি কি পড়বা এখন শুধু অবজেক্টিভ পড়ো, এগুলো আবার সৃজনশীলের জন্য পড়াবো। তোমরা তিনটা রক্ত কণিকার, এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, তিনটা রক্ত কণিকার বয়স,
তারপরে রং টং এগুলা করবা, কাজ করবা। আর এই রক্তের গ্রুপ আর এস ফ্যাক্টর পর্যন্ত